বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, নিত্য নতুন ও জরুরি খবর এছাড়া বিশ্লেষণমূলক প্রোগ্রাম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যদি ভালো লাগে একটি লাইক দেবেন ও কমেন্ট করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বন্ধুরা। সমস্ত পার্শ্ব শিক্ষক, সর্বশিক্ষার কর্মী, শিক্ষক, আইসিটি টিচার বা সেই সমস্ত রাজ্য সরকারের কর্মী বা শিক্ষক, কেন্দ্র সরকারের কর্মী শিক্ষক যাদের ইপিএফ কাটে, প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। মূলত আমরা আজকে ইপিএস নিয়ে আলোচনা করব বা পেনশন সিস্টেম নিয়ে আলোচনা করব। কিভাবে পেনশন নির্ণয় করবেন সেই ফর্মুলা এবং এক্সেল শিট ধরে আমরা প্রত্যেকের পেনশন কত হবে সেটিও ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে যারা পোস্টে বিভিন্ন ধরনের কোশ্চেন রেখেছিলেন তার উত্তরও দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল প্রোগ্রাম হতে চলেছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করব যে পুরো ধারণা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমরা কিছু নিয়মগুলো জেনে নেব। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বেতনের 12% অংশ কিন্তু ইপিএফে জমা হয়। আর যিনি এমপ্লয়ার যিনি আছেন, কারণ আমরা এমপ্লয়ি আর এমপ্লয়ার এখানে দুজন এই সিস্টেমে দুটো ফান্ডই ওয়ার্ক করে। তো সেই এমপ্লয়ার যিনি কোনো ক্ষেত্রে রাজ্য সরকার থাকেন, বিভিন্ন শিল্প গোষ্ঠী থাকেন, কখনো কেন্দ্র সরকার থাকেন, তো তারাও 12% কন্ট্রিবিউট করেন। তার মধ্যে 3 চলে যাচ্ছে ইপিএফে এবং 8.33% কিন্তু জমা হচ্ছে ইপিএসে জমা হচ্ছে, অর্থাৎ পেনশন ফান্ডে জমা হচ্ছে 8.33%। এই টাকাটি একটি বড় ফান্ডে পরিণত হয় এবং তারপরে এইখান থেকেই কিন্তু পেনশন পান সেই কর্মচারী যখন রিটায়ার করে যান। ন্যূনতম 9 বছর 6 মাস চাকুরি পেতে হবে। 9 বছর 6 মাসটিকে কিন্তু 10 বছর ধরা হচ্ছে। এক্ষেত্রে 6 মাসটিকে কিন্তু একটি একক ধরে নেওয়া হচ্ছে, এটা খেয়াল রাখবেন। যার 10 বছর 6 মাস হচ্ছে তার 11 বছর কাউন্ট হবে, যার 12 বছর 6 মাস তার 13 বছর, যার 20 বছর 6 মাস তার 21 বছর, অর্থাৎ 6 মাসটাকে কিন্তু কাউন্ট করে নেওয়া হচ্ছে 1 বছর হিসেবে। আরেকটি তথ্য হচ্ছে ন্যূনতম 6 মাস ইপিএফ যদি না চালু হয় তাহলে কিন্তু তিনি পেনশনের যে রাশিটিকে তুলতে পারবেন না, এটি খেয়াল রাখতে হবে। এবং যাদের 10 বছর হচ্ছে না বা 9 বছর 6 মাস, এখানে 9 বছর 6 মাসটাকেই আমরা ন্যূনতম টাইম পিরিয়ড ধরছি, 9 বছর 6 মাস যাদের হচ্ছে না তারা কিন্তু পেনশন পাবেন না। এই নিয়ে যদিও ইপিএফ বা পেনশন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়েছে, কিন্তু আপাতত এখন যে নিয়মটি চলছে আমরা সেটি নিয়েই আলোচনা করছি। 9 বছর 6 মাস না হলে কিন্তু তিনি পেনশন পাবেন না। তাহলে তিনি কিন্তু সেই টাকাটি উইথড্র করতে পারবেন, সেটি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, উইথড্র করতে পারবেন সেই টাকাটি। এরপর আমরা চলে আসব সেই ফর্মুলাটিতে। আপনারা প্রত্যেকেই খুব ইজি ফর্মুলা, পেনশনেবল স্যালারি ইন্টু সার্ভিস পিরিয়ড বাই 70, এটি করে দিলেই আপনি কিন্তু আপনার ইপিএস পেয়ে যাবেন। তবে কিছু রুলস আছে, যেমন পেনশনেবল স্যালারি কিন্তু 15,000 এর বেশি কিন্তু করা যাবে না। অর্থাৎ কেউ ধরো বেতন পাচ্ছেন 20,000, তিনি কিন্তু 15,000ই এখানে লিখতে হবে। এবং সার্ভিস পিরিয়ড 35, এর বেশি হলে কিন্তু লেখা যাবে না। বাই 70 করলেই আপনি পেয়ে যাবেন। আরেকটি ব্যাপার হচ্ছে ন্যূনতম পেনশন 1,000, কারুর যদি 1,000-এর কমও হয় তিনি কিন্তু পেনশন পাবেন 1,000, আর ম্যাক্সিমাম 7,500। 7,500-এর বেশি হলে কিন্তু তিনি পাবেন না। হিসেবে কারোর 7,500-এর বেশি হয়ে গেল তিনি কিন্তু পাবেন না। 7,500 পর্যন্ত পাবেন, 7,400, 7,450, 7,500 পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু 7,550 হয়ে গেলে তিনি 7,500ই পাবেন, এটি কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আমরা চলে আসব সেই হিসেবে চলে আসব। কিছু ফর্ম এখানে দেওয়া আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এইটি আপনারা আপনাদের যে পোর্টাল আছে সেখানে গেলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। পোর্টালের একটা আমি নিয়ে এসেছি, এমপ্লয়িজ শেয়ার, এমপ্লয়ার শেয়ার, যে পেনশন, দেখুন পেনশন অংশদান, আমি একটু বড় করে দিচ্ছি একদম, এইখানে আছে পেনশন কন্ট্রিবিউশন, এখানে যে পেনশনের যে বাকি অংশটা কিন্তু জমা পড়ছে সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে। এটা মূলত 15,000-এর উপর হিসেব হচ্ছে, 13,000-এর উপর হলে 1,000 সামথিং হবে আর কি,
1080 হবে। এরপর আমরা চলে যাব, হ্যাঁ মোটামুটি আমরা তো ফর্মুলাটা জেনে নিয়েছি যে পেনশনেবল অ্যামাউন্ট ইনটু টাইম পিরিয়ডটা, ইয়ারটা দিতে হবে, তারপরে সেটাকে 70 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। খুবই ইজি। এখানে আমরা মূলত পার্শ্ব শিক্ষক আপার প্রাইমারি এবং প্রাইমারির ক্ষেত্রে হিসেবটা করেছি। প্রথমে যাদের 10 বছর হয়ে গেছে বা 9 বছর 6 মাস, 13,000 যাদের আপার প্রাইমারি সেকশানে যারা, তাদের হচ্ছে 1,857, অন্যদিকে 1,428 প্রাইমারি সেকশানে যারা। 11 বছর হলে 2,042, আর এদিকে 1,571। 20 বছর হয়ে গেলে, অনেক বন্ধুই আছেন তাদের 20 বছর যদি হয় আর কি চাকুরি জীবন, প্রাইমারির আপার প্রাইমারির ক্ষেত্রে পাবেন 3,714 টাকা পেনশন, 2,857 টাকা পেনশন প্রাইমারির ক্ষেত্রে। 25 বছর হলে 4,642 টাকা, আর অন্যদিকে এদিকে পাবেন 3,571 টাকা প্রাইমারি সেকশনের জন্য। এর বেশি হলে বেশি, আমি তো হিসেবও বলে দিয়েছি, সেখানেও আপনারা হিসেব করে নেবেন প্রত্যেকে। এরপরে আমরা চলে যাব কোশ্চানগুলোই চলে যাব। আইসিটি কম্পিউটার টিচার প্রথমে কোশ্চান করেছেন, শোভনদেব বাবু কোশ্চান করেছেন, আইসিটি কম্পিউটার টিচারদের ভবিষ্যৎ নিয়ে একটু বলবেন। অবশ্যই তথ্য প্রযুক্তি বা কম্পিউটার তো ভবিষ্যৎ আমাদের বা শিক্ষার অঙ্গনে কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয়, তাই অবশ্যই কাজের পরিধি বলুন বা মর্যাদা বলুন কম্পিউটার শিক্ষকদের তো বাড়বে, এবং জাতীয় শিক্ষানীতি অনুযায়ীও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, এবং স্থায়ী শিক্ষক 22-এর পর প্রত্যেকের পদমর্যাদা বলুন বা স্থায়িত্ব বলুন, এই নিয়েও কিন্তু জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। তবে সব কিছু বিবেচনা বা সব কিছু রাজ্য সরকারকেই করতে হবে, রাজ্য সরকারের উপর কিন্তু নির্ভরশীল প্রত্যেকেই প্রায় আমরা। ন্যূনতম পেনশন কত হতে পারে? ন্যূনতম পেনশন আমি বলেছি 1,000 টাকা, এবং হাইয়েস্ট হচ্ছে 7,500 টাকা ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু হবে না। আমার সার্ভিস 19 years and 7 months, মানে আপনি 20 বছরে পড়ে আছে, আমি কি ফুল পেনশন পাবো? এই যে টিচার মানে আপনি স্থায়ী টিচার হলে তার হিসাব আলাদা হবে, আর এখানে হলে আমি এইটাই বলে দিচ্ছি আর কি, অর্থাৎ 20 বছর আপনার চাকুরি, 20 বছর যদি আপনার চাকুরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নেব। এখানেই আমরা চলে আসছি 20 বছর হলে, যদি আপনি আপার প্রাইমারি সেকশানে থাকেন তাহলে 3,714, এবং প্রাইমারি সেকশানে হলে 2,857। আমার যেদিন থেকে ইপিএফ কাটছে সেদিন থেকে আমার সার্ভিস হবে 9 years সামথিং, জয়েনিং ডেট 24/8/2006, আমি কি পেনশন পাবো? 9 years সামথিং, এটা কিন্তু আপনাকে একদম অ্যাপ্রোপ্রিয়েট জানাতে হবে, কারণ 9 years 6 month হলে গিয়ে আপনি কিন্তু পেনশন পাবেন। 9 years 6 month, 9 years 6 month না হলে কিন্তু পাবেন না, 5 হয়ে গেলে পাবেন না, 6-এর বেশি হলে 6, 7 যাই হলে আপনি পাবেন, সেটি কিন্তু জানাতে হবে। অবসরের পর পেনশন ও তার ফ্যামিলি পেনশন দুটিই কি পাওয়া যাবে? অবশ্যই পাবেন। কত পেনশন পাবো? 2034 সালে রিটায়ারমেন্ট। 2034 সাল মানে আপনি বেতনটা বলেননি, তাও আমরা আপার প্রাইমারি এবং প্রাইমারি সেকশন নিয়েই আলোচনা করে দিচ্ছি। 34 সাল মানে 18 বছর আপনার চাকুরি, 18 বছর হলে আপনি পেয়ে যাবেন আপার প্রাইমারি সেকশানে থাকলে 3,342, মানে 13,000 টাকা আপনার বেতন, 3,342, আর প্রাইমারি সেকশানে হলে 2,571 হয়ে গেল। এরপর এসএসকে এমএসকে যারা 60 years অপশান নিয়েছেন তাদের পেনশনের কি হবে যদি বলেন? হ্যাঁ, পেনশন অবশ্যই হবে, যারা 9 বছর 6 মাস কিন্তু কমপ্লিট করতে হবে, আর 9 বছর 6 মাস যদি কমপ্লিট না হয় আপনি পেনশন অ্যামাউন্টটা কিন্তু তুলতে পারবেন।
তা এটি বলতে হবে আপনাকে কত বছর কত মাস হচ্ছে। মাসটা অবশ্যই বলতে হবে, এই কারণে যেহেতু এখানে 6 মাসটিকে 1 বছর ধরা হচ্ছে। যারা চুক্তিভিত্তিক শিক্ষক, যারা 1500 থেকে 3000 টাকা মাইনে পায়, যাদের এনওসি জমা দিতে হয়, তাদের বেতন এবং স্থায়ীকরণের বিষয় জানতে চাই। এটি আগেও আমি বলেছি, সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক বা যারাই বিভিন্ন প্রজেক্টের আন্ডারে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের কর্মী হিসেবে কাজ করছেন, জাতীয় শিক্ষানীতি বলুন বা সমকাজে সমবেতন বলুন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কর্মীদের একটি মূল বেতন বা স্থায়ীকরণের কথা বলা হচ্ছে বা অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে। তবে সব কিছুই রাজ্য সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে। এর পরের প্রশ্নে আমরা চলে আসছি, কত বছর চাকরি করলে পেনশন পাওয়া যাবে, সঠিক তথ্য দেবেন। নীতিশবাবু জানিয়েছেন, বলেছি এর আগে 9 বছর 6 মাস করলে পেনশন পাওয়া যাবে। 9 বছর 6 মাস হতেই হবে। আমি এক প্যারা টিচার, 2 মাস আছে অবসর নিতে, আমি কিভাবে ইপিএফের টাকা ফেরত পাবো, এছাড়া পেনশন গ্র্যাচুইটি পাবো কি না জানালে উপকৃত হব। গ্র্যাচুইটি তো অবশ্যই পাবেন, রাজ্য সরকার যেটি ঘোষণা করেছেন 1 লক্ষ এখনো পর্যন্ত। ইপিএফ তো এখন খুবই ইজি হয়ে গেছে, অনলাইনেই পোর্টাল, আপনাকে কিছু ভেরিফিকেশান ওখানে অনলাইনেই হয়ে যাবে। আধার এগুলো আপডেট করে, ভেরিফিকেশান যদি আপনার না হয়ে থাকে এগুলো আপডেট করাতে হবে। তারপরে আপনি ওই পোর্টাল থেকেই, ওখানে অপশান আছে, উইথড্রল অপশান আছে ইপিএফের, ওখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। একদম ইজি ব্যাপার এখন, সব কিছু অনলাইনেই। এখন পেনশনও ঠিক একইভাবে, আপনার যদি 9 বছর 6 মাস হয়ে গিয়ে থাকে আপনি পেনশন পাবেন, নাহলে ওই পেনশনের যে টাকাটি সেটিও কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখন অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে, খুব ইজি প্রসেস, নিজেও করতে পারেন বা কোনো কাফেতে গিয়েও আপনি এই কাজ করে নিতে পারেন। আর গ্র্যাচুইটি তো আপনাকে কাগজপত্র দিতে হবে এসআই অফিসে। শোনা যাচ্ছে 58 বছর বয়স পর্যন্ত ইপিএফ কাটা হয়, এক্ষেত্রে যদি আমার অ্যাকাউন্টে জমা টাকা তুলে নিই তাহলে কি পেনশনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে, জানাবেন প্লিজ। ইপিএফের টাকা তুললে পেনশনের ক্ষেত্রে তো প্রভাব সেরকম কিছু পড়ার কথা নয়। আপনি 58তেও পেনশনের নিতে পারেন, সুবিধা নিতে পারেন, কিন্তু 60 হলে ভালো হয়, একটু বেশি হবে আপনার পেনশনে কোনো প্রভাব পড়বে না, কারণ ইপিএফ ফান্ড আলাদা, পেনশন ফান্ড আলাদা। অবসরের সময় 2025-এর মে মাস, 2025-এর মে মাস মানে সম্ভবত এটা জানতে হবে কবে কিন্তু আপনার চালু হয়েছিল ইপিএফ। যদি পার্শ্ব শিক্ষক হন তাহলে 2016-তে চালু হয়েছিল, সেক্ষেত্রে 9 বছর হচ্ছে, 9 বছর কিন্তু 6 মাস হচ্ছে না। আমি পার্শ্ব শিক্ষক হলে বলছি, অন্য কর্মীদের কথা আমি বলতে পারছি না, সেইটা কিন্তু জানতে হবে। 9 বছর 6 মাস না হলে কিন্তু আপনি পাবেন না, পেনশন পাবেন না। এটা কি সারা ভারতের কথা নাকি শুধু পশ্চিমবঙ্গের কথা? না, এই নিয়ম কিন্তু সারা ভারতের কর্মীদের বা শিক্ষকদের জন্য লাগু, যাদের ইপিএফ কাটে। ইপিএসের এই সিস্টেমটা কিন্তু প্রত্যেকের জন্য লাগু। তাহলে মোটামুটি আমরা সমস্ত প্রশ্নের উত্তর কিছুটা হলে দিতে পেরেছি আশা করা যায়। আরেকবার আমরা ফর্মুলাটা আরেকবার বলে দেবো, পেনশনেবল স্যালারি ইন্টু সার্ভিস পিরিয়ড বাই 70, যার যা বেতনটি কিভাবে আপনি যে মুহূর্তে রিটায়ার করছেন সেই মুহূর্তের বেতন কিন্তু 1 বছরের এভারেজ বেতনটা নেবেন, সেই বেতন ইন্টু সার্ভিস পিরিয়ড বাই 70, এইটি করলেই কিন্তু আপনি আপনার পেনশন অ্যামাউন্টটা পেয়ে যাবেন, এবং সেটি 7500-এর মধ্যে হবে। তো বন্ধুরা, এই ধরনের প্রোগ্রাম আমরা নিয়ে আসবো, অবশ্যই আপনারা চ্যানেলের পাশে থাকুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।